স্মৃতিচারণের উদ্দেশ্যে আমরা সবাই সমবেত হয়েছি। তুমি দয়ালের চরণে স্থান পাও এই প্রার্থনা জানাই। সত্য দাদা যেরকম ভাবে আমাদের কথা বললেন, এরপরে এখানে উঠে কিছু বলা মুশকিল, খুব লজ্জা লাগে এই ধরনের কথা বললেন। দেখুন, আজকে যার স্মৃতিচারণের উদ্দেশ্যে আমরা এসেছি, তিনি জীবনে এমন ভাবে চলেছেন, সেই স্মৃতিটা আমাদের কাছে রয়েছে। তিনি ঠাকুরকে নিয়ে এমন ভাবে চলেছেন, আজকে তিনি চলে যাওয়ার পরে তার স্মৃতিচারণ আমরা এরকম ভাবে করতে পারছি। কয়েকদিন আগে এই দাদা ফেসবুকের কথা বলছিলেন। ফেসবুকে একটা ইন্টারভিউ দেখছিলাম। অনেক ধরনের জিনিস দেখা যায় সোশ্যাল মিডিয়ায়, খারাপ ভালো দুটোই থাকে। হ্যাঁ, এডুকেশনাল জানার পড়াশোনা করার জিনিসও থাকে। তো এরকম ভারতবর্ষের আমাদের দেশেরই খুব বড় বিজনেসম্যানের ইন্টারভিউ দেখছিলাম। তো উনি বলছেন যে আমাদের দেশের যারা বড় বড় ব্যবসায়ী, তাদের মধ্যে বেশিরভাগ অংশটাই গুজরাটে থাকে, এবং তাদের শুধুমাত্র তাদের জেনারেশনাল ওয়েলথ নিয়ে, বংশানুক্রমে তারা যে টাকা পয়সাটা পাচ্ছেন, আমরা শুধু সেইটা নিয়ে কথা বলি, কিন্তু তারা বংশানুক্রমে আরো একটা জিনিস পেয়ে থাকে, সেটা হচ্ছে তাদের ওই রিস্ক নেওয়ার অ্যাবিলিটি, তাদের ওই রিস্কটাকে ক্যালকুলেট করার ক্ষমতা, বোঝার ক্ষমতা, সুযোগটা, এই ঝুঁকিটা নেন তারা ব্যবসা করার জন্য, সেখান থেকে সুযোগটাকে বুঝে নেওয়ার ক্ষমতা, এটাও তারা বংশানুক্রমে পেয়ে থাকেন। আমরা শুধু টাকাটা দেখি। এবার দেখুন, যারা আমরা গুজরাটে থাকি না, সাধারণ মানুষ, তারা বংশানুক্রমিক ভাবে আমরা আমাদের নেক্সট জেনারেশনকে, আমাদের পরিবেশ পারিপার্শ্বিককে কি দিয়ে যেতে পারি? আমাদের তো ওরকম জেনারেশনাল ওয়েলথ নেই। দেখুন, আজকের উদাহরণ, আজকে যে দাদার স্মৃতিচারণের উদ্দেশ্যে আমরা এখানে সমবেত হয়েছি, তিনি তার চরণটাকে রেখে গেছেন। তিনি তার আদর্শকে সামনে নিয়ে, তিনি তার আদর্শকে মাথায় করে এমন ভাবে চলেছেন, আজকে আমরা অন্তত সুযোগ পাচ্ছি তার নামেও আমরা তার উদ্দেশ্যে অন্তত ঠাকুরের সামনে বসা, তিনি এমন ভাবে চলে দেখিয়েছেন। এবং এটা তিনি আজকে তো এই গ্রন্থি এইসব নিয়ে আলোচনা করার বিষয়, এইসব বিষয় আমি একেবারে কিছু বুঝি না। তো দেখুন, যখন আমাদের মানুষের মাথা কখনো থেমে থাকে না, সবসময় কিছু না কিছু সে যা হচ্ছে পরিবেশে সে গ্রহণ করতে থাকে। হ্যাঁ, এবারে আমরা যেরকম ভাবে চলছি সেটা সবাই দেখছে, তারা গ্রহণ করছে, আমাদের থেকে ছোটরাও দেখছে, আমাদের থেকে যারা বড় তারাও দেখছে। এবং যদি আমরা চলনটা সেই রকম আদর্শনক চলন হয়, আদর্শের মতো চলন হয়, আদর্শ চলন হয়, সেই জিনিসটা বিশেষ করে যারা ছোট, যারা আমাদের দিকে শ্রদ্ধার চোখে তাকায়, তাদের মনের মধ্যে রেখা কাটবে। এবার যদি সেরকম চলন না হয়, তখনও কিন্তু সেই রেখাটা কাটবে, সেই ছাপটা কিন্তু রয়ে যাবে। আমাদের দেখেও অনেকে শিখছে, এরকম আমরা ছোটবেলা থেকে অনেককে দেখে শিখেছি। গ্রন্থির ব্যাপারটা অনেকটা এরকম, আমাদের মনের মধ্যে বিভিন্ন প্রবৃত্তি আছে, বলা হয় ওগুলোকে শত্রু, কিন্তু ওগুলোকে বন্ধু, ওগুলোকে ইউজ করা যেতে পারে। ইউজ করা যেতে পারে তখনই যখন যে ইউজ করতে পারে তার থেকে আমরা সেটাকে শিখতে পারি। যেমন ধরুন, এখানে দাদারা এতক্ষণ ধরে কীর্তন করলেন, কীর্তন যিনি করলেন, শ্রদ্ধা দাদা করলেন, তিনি কারোর থেকে শিখেছেন, এবং যখন শিখেছেন তার প্রতি তার একটা শ্রদ্ধা দেখেছে। যদি সেই মানুষটার প্রতি যার থেকে উনি কীর্তন শিখেছেন, সেই মানুষটার প্রতি শ্রদ্ধা না থাকতো, উনি আজকে এত ভালো কীর্তনটা করতে পারতেন। এই জায়গাটাই হচ্ছে আদর্শের জায়গাটা। আমরা কাউকে আদর্শ বলে স্বীকার করি বা না করি, কারোর দীক্ষা নেই বা না নেই, আমরা হয়তো আমাদের কনসিয়াস মাইন্ডে স্বীকার করছি না, কিন্তু সাবকনসিয়াস মাইন্ড বলে একটা মাইন্ড আছে, সেই মাইন্ডে কাউকে না কাউকে আমরা ভালোবাসি, শ্রদ্ধা করি, মানুষের বৈশিষ্ট্য। সেই জায়গাটায় আমরা কাকে বসাবো? আমাদের ব্যক্তিত্ব অনুযায়ী আমরা বিভিন্ন ধরনের মানুষের সঙ্গে মেলামেশা করি, সিনেমা দেখি, আরো বিভিন্ন ধরনের এন্টারটেইনমেন্টের মাধ্যম আছে, খুব চট করেই অনেক মানুষকে ভালো লেগে যায়। তাদের মতো হেয়ার স্টাইল হতে থাকে, তাদের মতো পোশাক আশাক হতে থাকে, চাল চলন, কথাবার্তা সবকিছু তাদের মতো হতে থাকে, অনেক ক্ষেত্রেই এমন ভালো লেগে যায়। কিন্তু আমরা দেখতে পাই না তাদের ব্যক্তিগত জীবন, তাদের পারিবারিক জীবনে তারা কেমন ভাবে আছে, তাদের জীবনে কি কি সমস্যা আছে, এগুলো আমরা দেখতে পাই না। যদি কনসিয়াসলি কাউকে ওই আদর্শের জায়গায় বসানো যায়, এটাই হচ্ছে দীক্ষা। দীক্ষাটা যেদিনকে হয়, ওটা একটা অনুষ্ঠান মাত্র, অনুষ্ঠান প্রক্রিয়া
সেই প্রক্রিয়ার মাধ্যমে আদর্শরূপে কাউকে গ্রহণ করা যায়। এই গ্রহণটা করলাম, ওখানে শেষ হয়ে যায় না, তারপর শুরু হয় প্র্যাকটিস। তাকে নিয়ে চলা, হ্যাঁ, তাকে নিয়ে চললে তবেই ওই গ্রন্থি টন্থির ব্যাপার আসছে। গ্রন্থি হবে, এটা ন্যাচারাল ব্যাপার, ঠিক আছে? আপনারা আমাকে দেখছেন, যে প্রথম দেখছে, যে আগে অনেকবার দেখেছে, প্রত্যেকের মাথায় আমাকে নিয়ে একাধিক গ্রন্থি অলরেডি সৃষ্টি হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখছি, আপনাদেরকে কোনোদিন কথা বলিনি, অনেক বেশিরভাগ লোকের সঙ্গে যেটুকু দেখছি সেইটুকু দেখেই মনে একটা ছাপ পড়ে গেছে অলরেডি, এটাকে আমি আটকাতে পারবো না। আপনার হাতে আছে, আপনার যে ছাপটা আমার মনে ফেলছে, সেই ছাপটা আমাকে ঠাকুরের কথা মনে করাবে না অন্য কিছু মনে করাবে? এটা প্রত্যেকের হাতে, মানে আপনার হাতে আছে মানে আমারও হাতে আছে। তো এবার বাকি কিরকম ভাবে চলবেন সেটা তো আমি আর ওকে শেখাবো না, সেটা ঠাকুরের থেকে শিখতে হবে। এবং সেই সঙ্গে ইষ্টবাহী লাগবে। ইষ্টবাহী মানে ওই প্রাইভেট টিউটর টাইপের। সেখানে যখনই কিছু শিখতে যাই, তাকে ভালো করে শিখতে গেলে এখন প্রাইভেট টিউটর লাগে। এবার আমরা হচ্ছে গো উঠে যাওয়া বাচ্চা, তো আমাদেরকে যখন প্রাইভেট টিউটর কাছে যেতে হবে, আগে যখন ছোটবেলায় যেতাম খুব সহজেই, বয়সে বড় একজন, হ্যাঁ, তার প্রতি খুব সহজেই শ্রদ্ধা এসে যেত। শ্রদ্ধা না আসলে বকা বকা মার এগুলো ছিল, এখন বুঝি ভালোর জন্যই ছিল। কিন্তু এখন যে বড় হয়ে গেছি, আমি আমার ক্ষেত্রে বলছি, নদীর শিকার করা খুব মুশকিল, নদীর শিকার করা খুব মুশকিল। দেখুন তবুও করতে হবে, নাহলে আমরা ওই পরিবেশের মধ্যে আমাদের নিজস্ব খারাপ দিকগুলো, সেই দিকগুলোকে ছেড়ে যাচ্ছি। হ্যাঁ, যখন একটা গাড়ি চলে, সেখান থেকে যে তার জ্বালানিটাকে চালায়, পেট্রোলটাকে চালায়, জ্বালানির ফলে সেই দূষিত গ্যাস ছাড়ে, আমরা সেরকম ছেড়ে চলছি, কিন্তু আমাদের ছাপ লাগে। গাড়ির থেকে আমরা সুবিধা যেটা নিতে পারি, তো কম সময় এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এই ব্যাপারটা আমাদের হচ্ছে, আমরা এমন একটা ছাপ ফেলতে পারি, যে ছাপটা দেখে লোকে আমার আদর্শের কথা মনে করবে। না হলে খারাপ ছাপ তো ফেলছি। আপনি আমাদের হাতে আছে কতটা খারাপ ছাপ কম ফেলা যায় এবং কতটা বেশি ঠাকুরকে মনে করানো যায় আমাদের চরণের মধ্যে দিয়ে। গ্রন্থি বলতে আমি বুঝি না, এইটুকুই বলছি। আর যদি কিছু বুঝে থাকেন তো বলবেন, সেটা ঠাকুরের দয়ায়। আর যদি ভুলভাল কিছু বলে থাকি, পরে অনেক শ্রদ্ধেয় দ্বারা আলোচনা করবেন, ক্ষমা করে দেবেন, সেটা অবশ্যই আমার নিজস্ব ব্যক্তিগত। সবাই সুস্থ থাকুন, সবাই পারিপার্শ্বিক নিয়ে সুস্থ থাকুন। জয় গুরু।